প্রিয় শ্রোতা, নতুন একটি গল্প শুনতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের বাদশাহী আংটি। শুরু করছি গল্প পাঠ। বাবা যখন বললেন, তোর ধীরু কাকা অনেক দিন থেকে বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতে কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্য বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণ ঝুলাও ঘুরে আসব। আর লক্ষ্মণ ঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি সব রহস্যজনক ঘটনা গজিয়ে ওঠে। আর সত্যি, দার্জিলিংয়ে যেবার ও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে এই জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58-এ গেলাম ক্রিকেট খেলতে। জায়গাটা নেহাত ফেলনা নয়। বড়া ইমাম বড়ার ভুল ভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাহের কি ইমাজিনেশন ছিল, বাপরে বাপ। তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল, আর শুধু ভুল ভুলাইয়া কেন, গুম্ভি নদীর উপর মাঙ্কি ব্রিজ দেখবি, সেপাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সেপাই বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা। কিচ্ছু করতে পারেনি, ঘেরাও করে গোলা দেখে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা। 2 বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতেও ওর কোনো অসুবিধে হলো না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাসতুতো দাদা। আমার বয়স 14, ওর 27। ওকে কেউ কেউ বলে আধ পাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ বলে কুঁড়ে। কিন্তু আমি জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। আর ওর মনের মতো কাজ পেলেও ওর মতো খাটতে খুব কম লোক পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত বা হাত 2 হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে ও 2বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটি হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্য এই নয় যে চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখলেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ? আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাসতুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পিছনে ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়েছে। আর ডান হাতের তর্জনীটায় দেখ 3-4 আয়োডিন লাগানো। সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল ঘাটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে। রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙা, অন্যটার নাম এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে। এই জিনিসটা নিজের চোখে প্রথম দেখলাম। ধীরু কাকার পুরনো সেভরলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওর একটাতেই চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে? আর কত গাছ দেখো, কত ফুলের বাগান।
বাবা আর ধীরু কাকা পিছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশে বসেই গাড়ি চালাচ্ছে ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভুল ভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না, তাই বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুল ভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে, সব দেখবে। ভুল ভুলাইয়া হলো ইমামবাড়ার ভিতরে একটা গোলক ধাঁধা। আমরা বাঙালিরা অবশ্য বলি ঘুলঘুলিয়া, কিন্তু আসল নাম ওই ভুল ভুলাইয়া। নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভিতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি, একবারে গোড়া পল্টন, অনেক দিন আগে মদটদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভিতরে। বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। 2 দিন পর ওর মৃতদেহ পাওয়া যায় গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভিতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে? গাইড নিয়ে, তবে একাও যাওয়া যায়। সত্যি? আমি তো অবাক, তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদার চোখটা ঢুলু ঢুলু করে ঘাড়টা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম, ও আর কথা বলবে না। এখনো শহরের পথঘাট, বাড়িঘর, লোকজন, এক্কা টাঙ্গা সব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরু কাকা 20 বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে, সেই থেকে এখানেই আছেন। এবং এখন নাকি ওর বেশ নামডাক। কাকিমা 3 বছর হলো মারা গেছেন। আর ধীরু কাকার ছেলে জার্মানির ফ্রাঙ্কফার্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন, ওর বেয়ারা জগমোহন থাকে, আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে, সেই জায়গাটার নাম সেকেন্দারবাগ, স্টেশন থেকে প্রায় 3.5 মাইল দূরে। বাড়ির সামনের গেটের উপর লেখা, DK সেনলাল, MA, BLLB, অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার পর একতলা বাড়ি, আর রাস্তার দুদিকে বাগান। আমরা যখন পৌঁছালাম তখন মালি লোন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছো, আজ আর বেরিও না, কাল থেকে শহর দেখা শুরু করা যাবে। তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, তাই হাত সাফায়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ। বিকেলে যখন ধীরু কাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশের বেতের চেয়ারে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়াট। তারপর রাস্তার পাথরের উপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা, আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয়। ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে বললেন, জগমোহন, और एक कुर्सी लाओ। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিস ফিস করে বলল, নার্ভাস হয়েছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরু কাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছে অস্টিওপ্যাথ, আর একেবারে খাসা লখনইয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না, হাড় ব্যারামের ডাক্তার। অস্টিও আর অস্থি, মিলটা লক্ষ্য করিস। অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আরেকটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আরেকটু হলেই চুমুক দিয়ে ফেলতেন। এমন সময় বাবা একটু খুক খুক করে কাশাতে আই এম সো সরি বলে রেখে দিলেন। ধীরু কাকা বললেন, আজ যেন তোমায় একটু বলে মনে হচ্ছে, কোনো কঠিন কেস টেস দেখে এলি নাকি? বাবা বললেন, ধীরু, তুমি বাংলায় বলছো? উনি বাংলা বোঝেন বুঝি? ধীরু কাকা হেসে বললেন, ওরে বাবা, বোঝেন বলে বোঝেন, তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও না। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি, ট্যাগরও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস,
গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি, এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়। এমন সময় কাপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে, যার ডাকনাম ডাকু, কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশেই আছে বলে জানতাম, লখনৌ শহরে আবার ডাকাত এলো থেকে? ডাকু বলুন কি চোর বলুন, আমার অঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল। সেই পিয়ারিলালের দেওয়া আংটি, সেটা কি চুরি গেল নাকি? না না, লেকিন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা ছাড়া এরা বুঝবে না, আর অত কথা আমার বাংলায় হবে না। ধীরু কাকা বললেন, পিয়ারিলাল শেঠ ছিলেন লখনৌয়ের নামকরা ধনী ব্যবসায়ী, যাতে গুজরাটি। এককালে কলকাতায় ছিলেন, তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ারিলালের স্ত্রী নেই, 2 ছেলের বড়টি টাইফয়েডে মারা যায়। তাই বুঝতেই পারছ, সবেধন নীলমণিটিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের উপর পিয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতাবোধ ছিল। তাই মারা যাবার আগে তিনি তার একমাত্র বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই, 3 মাস হলো। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন। সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়, দেবার পরে ভালো হয়ে উঠলেন। তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখন আমি দেখা করতে গিয়েছিলাম। 3 দিনে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কোটা বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর 7 রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটারও উপরে ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনির সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হিরে। আর তাকে ঘিরে লাল, নীল, সবুজ আরও অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনোদিনও দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি, সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো, এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে। এর বয়স 300 বছরের বেশি। এ ছিল অরঙ্গজেবের আংটি। বাবার চোখ কপালে তুলে বললেন, বলেন কি, আমাদের অরঙ্গজেব বাদশাহ, শাহজাহানের ছেলে অরঙ্গজেব? শ্রীবাস্তব বললেন, হ্যাঁ, তবে অরঙ্গজেব তখনও বাদশাহ বনেননি, গদিতে শাহজাহান। সমরকন্দ দখল করবেন বলে ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর বারবার ডিফিট হচ্ছে। একবার অরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল, অরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মরেই যেতেন, এক সেনাপতি সেভ করল। অরঙ্গজেব নিজের হাত থেকে আংটি খুলিয়ে তাকে দিলেন। বাবা, এই যে একেবারে গল্পের মতো। হ্যাঁ, আর পিয়ারিলাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। কত দাম ছিল তা পিয়ারিলাল বলেননি, তবে তার বিগ স্টোন ইজ ডায়মন্ড আমি যাচাই করে নিয়েছি, বুঝতেই পারছেন কত দাম হবে। ধীরু কাকা বললেন, কমপক্ষে $1,2,000। অরঙ্গজেব না হয়ে যদি জাহান্নাম খা হতো, তাহলেও $1,2,000 হতো নিশ্চয়ই। শ্রীবাস্তব বললেন, তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছুড়িয়ে মারে। একবার ভেবেছিলাম কি কোনো এক ব্যাংকে রেখে দেই, তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখেও আনন্দ, ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে। ধীরু কাকা বললেন, অনেকে দেখিয়েছেন ওই আংটি? মাত্র 3 মাস তো হলো পেলাম, আর আমার বাড়িতে খুব বেশি কেউ আসে না। যারা এলেন বন্ধু লোক, ভদ্রলোক, তাদেরই দেখিয়েছি।
সন্ধ্যা হয়ে এসেছে। ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরু কাকা বললেন, চলুন ভিতরে গিয়ে বসা যাক, ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম। ফেলুদাকে দেখেই মনে হচ্ছিল না যে ওর ওই আংটিটার ব্যাপারে একটু ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগলো। বাবা এমনিতেই বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা কড়ি নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি? বনবিহারী বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিলি মরিয়া, বোথ ভেরি রিচ। আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তাদের কাছে আমি কি? তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী তেমনি তাদের পাহারার বন্দোবস্তও নিশ্চয়ই খুব জমকালো। সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না। 100-5 টাকা মারতে পারলে তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজেই আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিছু নেই। শ্রীবাস্তব খুব যেন ভরসা পাচ্ছিলেন না। উনি বললেন, আমি জানি না মিস্টার সানিয়াল, আমার কেন জানি মনে হচ্ছে চোরই আংটি নিতেই এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল, নিতে পারত। টাইম ছিল। আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল, একেবারে কিছু না নিয়ে। আর কথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন, তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, পিয়ারিলাল যখন আমাকে আংটি দিয়েছিলেন তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তাই আমাকে দিয়ে দিলেন। অর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরু কাকা বললেন, और क्या डॉक्टर जी? শ্রীবাস্তব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হলো আর আমি ওকে দেখতে গেলাম, তখন উনি একটা কিছু আমাকে বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম। কি কথা? দুবার বলেছিলেন, আসপাই, আসপাই। ধীরু কাকা সোফা ছেড়ে উঠে পড়লেন। না ডক্টরজি, পিয়ারিলাল যাই বলে থাকুক, আমার দৃঢ় বিশ্বাস ও চোর সাধারণ চোর, ছ্যাচোর চোর। আপনি বোধহয় জানেন না, ব্যারিস্টার ভূদেব মিত্রের বাড়িতেও রিসেন্টলি চুরি হয়ে গেছে। একটা আস্ত রেডিও আর কিছু রূপার বাসনকোসন নিয়ে গেছে। তবে আপনার যদি সত্যিই নার্ভাস লাগে, তাহলে আপনি ওই আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন। আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা। তারপর আপনার ভয় কেটে গেলে আপনি ওটা ফেরত নিয়ে যাবেন। শ্রীবাস্তব হাফ ছেড়ে একগাল হেসে ফেললেন। আমি ওই প্রস্তাবই করতে এলাম, লেকিন নিচে থেকে বলতে পারছিলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সানিয়াল, আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকব। শ্রীবাস্তব তার পকেট থেকে আংটি বার করে ধীরু কাকাকে দিলেন, আর ধীরু কাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা হঠাৎ করে প্রশ্ন করে বসল, বনবিহারী বাবুকে? পার্ডন? শ্রীবাস্তব বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারী বাবু পাড়ায় আছেন বলে চোর টোর আসে না। এই বনবিহারী বাবুটিকে পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো নো, পুলিশ না, তবে পুলিশের বাড়া। ইন্টারেস্টিং লোক। আগে বাংলাদেশে জমিদারি ছিল, তারপর সেটা গেল, আর উনি একটা ব্যবসা শুরু করলেন, বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসা। জানোয়ার? বাবার ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল। হ্যাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা এসবের জন্য এদেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এসব জায়গায়। অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে। বনবিহারী বাবুও তো অনেক টাকা করেছিলেন, তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ 2-3 বছর। আর আসার সময় কিছু জানোয়ার বি নিয়ে এসে এখানে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি, ভারী অদ্ভুত তো। হ্যাঁ, আর ওই চিড়িয়াখানার স্পেশালিটি হলো কি, ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী ভারী কি বলে, হিংস্র। হ্যাঁ হ্যাঁ,
হিংস্র। লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি খুব ভালো। ওখানে বাঘ সিংহ নাকি খাঁচায় থাকে না, জাল দিয়ে ঘেরা দ্বীপের মতো তৈরি করা আছে। তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহার মধ্যে থাকে ওরা। তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা। শ্রীবাস্তব বললেন, ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে, হাইনা আছে, কুমির আছে, স্করপিয়ন আছে, আওয়াজ শোনা যায়। চোর আসবে কি করে? এরপরে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেলল। চিড়িয়াখানাটা একবার দেখা যায় না? ধীরু কাকা ঠিক এই সময় ঘরে ফিরে এসে বললেন, সে তো খুব সহজ ব্যাপার, যে কোনো দিন গেলেই হলো। উনি মানুষটি মোটেই হিংস্র নন। শ্রীবাস্তব উঠে পড়লেন, বললেন, লাটেশ্বরে আমার একটা পেশেন্ট আছে, আমি চলি। আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি এলাম। ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরু কাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়াট গাড়িতে উঠে চলে গেলেন। বাবা আর ধীরু কাকা বাড়ির দিকে রওনা দিলেন। ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে, এমন সময় হুশ করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে এগিয়ে চলে গেল। ফেলুদা বলল, স্ট্যান্ডার্ড হেরাল্ড, নম্বরটা মিস করে গেলাম। আমি বললাম, নম্বর দিয়ে কি হবে? মনে হলো শ্রীবাস্তবকে ফলো করছে। রাস্তার ওদিকটা কেমন অন্ধকার দেখছিস? ওখানে গাড়িটা ওয়েট করছিল, আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করলো, দেখলি না? এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঘুরল। বাড়ির গেট থেকে প্রায় 50 গজ দূরে। আমার আন্দাজ আছে, কেননা আমি স্কুলে অনেকবার 100 ইয়ার্স দৌড়েছি। ধীরু কাকার বৈঠকখানায় বাতি জ্বলছে, জানালা দিয়ে ভেতরের দরজাটাও দেখা যাচ্ছে। বাবার ধীরু কাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম। ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানালার দিকে দেখছে। ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত। জানিস তোপসে, আমার ডাকনাম কিন্তু আসলে ওটা নয়। ফেলুদা তপেশ থেকে তোপসে করে নিয়েছে। আমি বললাম, কি? আমি থাকতে এই ভুলটা হবার কোনো মানে হয় না। কি ভুল? ওই জানালাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। গেট থেকে জানালা দিয়ে ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়। ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল, কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লোরেসেন্ট। তাতে হয়েছে কি? তোর বাবাকে দেখতে পাচ্ছিস? শুধু মাথাটা। উনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারে 10 মিনিট আগে কে বসেছিল? ডক্টর শ্রীবাস্তব। আংটির কৌটোটা তোর বাবাকে দেবার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন, মনে আছে? এর মধ্যেই ভুলে যাব? সেই সময় এই গেটের কাছে কেউ থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয়। এই রে, কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছো কেন? ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের উপর থেকে একটা ছোট্ট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো। মুখটা ভালো করে লক্ষ্য কর। আমি সিগারেটটা চোখের কাছে নিয়ে এলাম, আর রাস্তার ল্যাম্পের অল্প আলোতেই যা দেখবার সেটা দেখে নিলাম। ফেলুদা হাত বাড়িয়ে সিগারেটটা ফেরত নিল। কি দেখলি? চারমিনার। আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড, চল ভেতরে চল। রাত্রে শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আরেকবার ভালো করে দেখে নিল। ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে নীল পাথরগুলো দেখছিস, এগুলোকে বলে স্যাফায়ার, যার বাংলা নাম নীলকান্তমণি। আর লালগুলো হচ্ছে চুনি, অর্থাৎ রুবি। আর সবুজগুলো পান্না, এমারাল্ড। অন্যগুলো যতদূর মনে হচ্ছে পোখরাজ, যার ইংরেজি নাম টোপেজ। তবে আসল দেখবার জিনিস হলো মাঝখানের ওই হিরেটা। এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না। তারপর ফেলুদা আংটিটা বাঁ হাতের করে আঙুলের পাশের আঙুলে পরে বলল, ঔরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে, দেখেছিস? সত্যিই দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে। ল্যাম্পের আলোতে ঝলমলে পাথরগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফেলুদা বলল, কত ইতিহাস জড়িয়ে আছে এই আংটির সঙ্গে কে জানে। তবে জানিস কি তোপসে, এর অতীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা অরঙ্গজেবের ছিল কি আলতামাসের ছিল কি আকরম খাঁর ছিল, সেটা আনইম্পর্টেন্ট।
আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি, আর বর্তমানে কোনো বাবা যে সত্যি করে এর পেছনে লেগেছেন কিনা। আর যদি লেগে থাকেন, তবে তিনি কে এবং কেন তার এই দুঃসাহস। তারপর আংটি হাত থেকে খুলে আমার হাতে দিয়ে বলল, যা, ফেরত দিয়ে আয়, আর এসে জানালা খুলে দে। পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম। বাবা আর ধীরু কাকা মোটরে গেলেন। গাড়িতে যদিও জায়গা ছিল, তবুও ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গায় যাব। সে দারুণ মজা। কলকাতায় থেকে তো ঘোড়ার গাড়িতে চড়াই হয় না। সত্যি বলতে কি, আমি কোনো দিনই কোনো রকম ঘোড়ার গাড়ি চড়িনি। ফেলুদা অবশ্য চড়েছে। ও বলল কলকাতার ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গায় নাকি অনেক বেশি ঝাঁকুনি হয়, আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো। তোর কাকার বাবুর্চি যা ফার্স্ট ক্লাস রাঁধে, বুঝছি এখানে খাওয়ার ব্যাপারে হিসাব রাখাটা খুব মুশকিল হবে। কাজেই মাঝে মাঝে এই টাঙ্গা রাইডটার এমনিতেই দরকার হবে। নতুন শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গার ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছালাম, গারোয়ানকে জিজ্ঞেস করাতেও বলল ওইটার নাম কাইজারবাগ। ফেলুদা বলল, জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখেছিস? নবাবে আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি এই কাইজারবাগের আশেপাশেই রয়েছে। গারোয়ান এদিকে ওদিকে আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগলো। ও দেখিয়ে বাদশাহ মঞ্জিল, ও হে চাঁদিওয়ালা বর্দারি, উস্কা বলতে লাখু ফটক। কিছু দূর গিয়ে দেখি রাস্তা গেছে একটা বিরাট গেটের মধ্য দিয়ে। গারোয়ান বলল, রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা পেরিয়েই মৎস্যি ভবন, আর মৎস্যি ভবনই হলো ইমামবাড়া। ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। টাঙ্গা থেকেই ধীরু কাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম। গারোয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম। বাবা আর ধীরু কাকা একজন লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন। ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা দিয়ে বলল, ব্ল্যাক স্ট্যান্ডার্ড হ্যারাল্ড। সত্যিই তো, ধীরু কাকার গাড়ির পাশে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে। মাঠগার্ডে একটা টাটকা ঘষ্টার দাগ দেখেছিস? টাটকা কি করে জানলে? চুনের গুঁড়ো সব ঝরে পড়েনি এখনো, লেগে রয়েছে। রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষতেছিল বোধহয়। আজ সকালে যদি গাড়ি ধোয়া না হয়ে থাকে, তাহলে ও দাগ কাল রাত্রে লেগে থাকতে পারে। ধীরু কাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করিয়ে দিই, ইনি বনবিহারী বাবু, যার চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনি সেই লোক? প্রায় 6 ফুট লম্বা, ফর্সা রং, সরু গোঁফ, ছুঁচলো দাড়ি, চোখে সোনার চশমা, সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন দেখছো খোকা? জানো তো, রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজও দেখলাম বেশ মানানসই। ধীরু কাকা বললেন, বনবিহারী বাবু চকবাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ, দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই। সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায়। ধীরু কাকা বললেন, আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব। এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটা দেখার। বেশ তো, এনি ডে, আজই আসুন না। আমি তো কেউ এলে খুশিই হই, তবে অনেককেই দেখেছি ভয়েই আসতে চায় না। তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়। তাই যদি হবে তো আমি আছি কি করে? এই কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ ঢাকার জন্য কষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনোয়ারি বাবুর নয়, কারণ তিনি তার পাশের একটা নীল অ্যাম্বাসেডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো? তারপরেই না হয় সোজা চলে যাব আমার এখানে। ধীরু কাকা বললেন, তাহলে আপনিও আসছেন ভিতরে আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63-তে গিয়েছিলাম লখনৌতে আসার 2 দিন বাদে, তারপরে আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী বাবু বললেন, 200 বছর আগে নবাব আসাফউদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন
আগ্রা দিল্লিকে টেক্কা দিবেন। ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন। তারা সব নকশা পাঠালো। তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হলো এই ইমামবাড়া। পাহাড়ের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একেবারে নাম্বার ওয়ান। এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই। দরবার ঘরটা দেখে মনে হলো তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আর তার কুয়ো দেখলাম। অত বড় কুয়ো আমি কখনো দেখিনি। গাইড বলল, অপরাধীদের ধরে ধরে কুয়ার মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো ভুল ভুলাইয়া। এদিক ওদিক এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে। সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে এলাম। একটা গলির সঙ্গে আরেকটা গলির কোনো তফাৎ নেই। দুদিকে দেয়াল, মাথার উপরে নিচু ছাদ, আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপড়ি। গাইড বলল, নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপড়িগুলোতে পিদিম জ্বলত। রাত্রির বেলা যে কি ভুতুরে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা যে কেন বারবার পিছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাজ দিয়ে হাঁটছিল সেটাই বুঝতে পারছিলাম না। আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয়ে খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে ফেলু কোথায় গেল? সত্যিই তো, পেছনে ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পিছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এলো। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারবো না। গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিশাল ছাদে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটা দেখা যায়। আমরা ছাড়াও ছাদে আরো কয়েকজন লোক ছিল। তাদের মধ্যে একজন অল্প বয়সী ভদ্রলোক ধীরু কাকাকে দেখে হেসে এগিয়ে এলো। ধীরু কাকা বললেন, মহাবীর যে, কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবুও তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, 3 দিন হলো। এই সময়টাতে তো আমি প্রতি বছরই আসি। দেওয়ালিটা সেরে ফিরে যাই। এবার দুজন বন্ধু আছেন, তাদের লখনৌ শহর দেখাচ্ছি। ধীরু কাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারী বাবুর দিকে কিরকম করে যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারী বাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে কি? মহাবীর বলল, হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? বনবিহারী বললেন, তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, তুমি তো তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়ে বলল, ও, তাহলে বোধহয় ভুল করছি। আচ্ছা, আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল। ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হলো নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলা করেন। বনবিহারী বাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরো দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটাই উঠছে। বনবিহারী বাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টা বাজল। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এই বাড়ি তৈরি করেছিলেন। বনবিহারী বাবু বললেন, আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভেতরে ঢুকে বনবিহারী বাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিকে ওদিকে রাখা বনবিহারী বাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুঁচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটা একটা কুমির রোদ পোহাচ্ছে। বনবিহারী বাবু বললেন,
এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম, একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চা ছিল, একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বিড়ালছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলোর দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাস ফ্যাস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেই দিকে গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল। তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বিড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারী বাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতার রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এই জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হাইনা, হাইনার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক, দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুঁচলো শামুক আমরা পুরী থেকে অনেকবার এনেছি। সেই সাপের লেজের ডগায় সেরকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার মতো লেজটাকে কাঁপায়, আর তাতেও জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো কর্কর শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকে এরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী একটা বিরাট কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্করপিয়ন। আরেকটা কাচের বাক্স দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করে হাতের মতো বড় কালো রোয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারী বাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফায় বসার পর নিচে একটা চেয়ারে বসে বনবিহারী বাবু বললেন, রাত্রে চারদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বনবেড়ালের ফ্যাসফ্যাসানি, হাইনার হাসি, নেকড়ার খ্যাকরানি আর র্যাটল স্নেকের কড়কড়ানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্য চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্য আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশাহ। হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাইন্ড কুকুর। এটাকেই বনবিহারী বাবুর পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিসফিস করে বলল, ল্যাব্রাডর হাইন্ড, বাস্কারভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যিই আপনার এসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছে জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না। অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরল, চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম। তারপর সে কি অনুতাপ, সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। ব্যবসা যখন ছাড়লুম তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে এত হিংস্র ও বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকেই কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়ে বাকি জীবনটা কাটাবো। তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাতেও নেই, পাঁচেও নেই। নিজে সম্পত্তি একা নিজে ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারী বাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার টমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছেই কেলভিন রোডে একটা ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে। তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি আপনারা ফেরেননি, তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন,
যে তার আংটি ঠিকই আছে। বনবিহারী বাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট্ট শহরে পাড়ার লোকেদের পরস্পরের মধ্যে আলাপটা বোধহয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টার সুরে বললেন, বনবিহারী বাবু, আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারী বাবু একটু অবাক হয়ে বললেন, কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো, আর আপনার একবি জানোয়ার কিছু সারা শব্দ করল না। সে কি? চোর? আপনার বাড়িতে? কখন? রাত ৩টের কাছাকাছি। নাইনি কিছুই। ঘুমটা ভেঙে গেল আমার, তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ। ২০০ গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তাকে যেতে হবে। যাকগে, আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন, সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গুলাবি রেউড়ি আর ভুনা পেড়া, এই ৩ মিষ্টি হলো লখনউয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যে ২টা লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে। বনবিহারী বাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবে ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারী বাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বেড়ালের খাবার সময় হয়ে গেছে। এই কথার পর আর থাকা যায় না, তাই আমরাও উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল, তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানা দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না। ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনার আসাতে খুব ভালো লাগলো। মাঝে মাঝে এসে পড়বেন না হয়? এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছেই, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনবো। বটে, লক্ষ্মণঝুলা থেকে একটা ১২ ফুট পাইথনের খবর এসেছে। আমিও তাই একবার ওদিকটায় যাবো যাবো করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারী বাবুর বাড়ি থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একবার হাই তুলে বলল, হাইনা। বাপ রে, একেই বলে হাইনার হাসি? শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যাস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, তারই প্রিপারেশন হচ্ছে। আমরা বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভেতর বারুদ বোঝাই করা হয়। তারপর 2জন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি হাউই চরকি রং মশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস। বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, और एक साधु बाबा भी आया था। आध घंटा बैठे चले गया। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? বেয়ারা বললেন, বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নামও করছিলেন? বেরা তাতেও বলল হ্যাঁ। তাজ্জব ব্যাপার।
হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার, সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। কৌটোর ঢাকনা খোলা, আর তার ভেতরে আংটি নেই। ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন।